Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. I am Nehar Afroz, lecturer in English, Jinjira PM Pilot School and College. Dear students, our today's topic is right form of verb. So, the usage of right form of verb. রাইট ফর্ম অফ ভার্ব করার সময় তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, প্রথমে তোমরা সেটা লক্ষ্য করো। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষায় আসে 5 দাগে। তার মানে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 যে 5 নাম্বার কোশ্চেনে গিয়ে গ্রামার যে 12টা আইটেম আছে এর মধ্যে 5 নাম্বার কোশ্চেনে গিয়ে আমরা দেখতে পাই রাইট ফর্ম অফ ভার্ব, এবং সেখানে দেখা যাচ্ছে শূন্যস্থান থাকে 10টা আর এর মার্কস থাকে 5 রাইট ফর্ম অফ ভার্বস এ 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত যে রুলসগুলো, সেই রুলসগুলো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, টানা মুখস্থ থাকতে হবে। প্রথমেই দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট নাকি পাস্টের। এটা তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। পুরো প্যাসেজটা যখন আমরা পাবো তখন পুরো প্যাসেজটা একবার ভালো করে পড়বো। পড়ার পর আমরা খেয়াল করবো এই প্যাসেজটা কি আমরা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এবং প্রত্যেকটা লাইনের টেন্স এবং গ্রামার সূক্ষ্মভাবে খেয়াল করে উত্তর করতে হবে। কারণ রাইট ফর্ম অফ ভার্বস মূলত হচ্ছে এর মধ্যে কি কাজটা কি, ভার্বের কাজ যেহেতু তার মানে হচ্ছে টেন্সেরই কাজ, তাই না? এবং এটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভোকাবুলারি যে আছে ও বিগত বছরের যে বোর্ড কোশ্চেন, এই দুটো জিনিস যদি ভালো করে প্র্যাকটিস করো, এই দুটো প্র্যাকটিস করলেই তোমরা বোর্ডে সব আনসার করতে পারবে, কারণ এগুলোর কোনো বিকল্প নেই। আমি আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো, প্রথমে আমি যেটা দিয়েছি এখানে রাইট ফর্ম অফ ভার্বসের শর্ট টেকনিক। শর্ট টেকনিকটা কি, ভার্বের যে রূপসমূহ, আমি যখন ভিতরে তোমাদেরকে বলবো V1, V2, V3 এই জিনিসগুলো যখন বলবো বা বুঝাবো, তোমরা যদি বুঝতে না পারো তাহলে সমস্যা, তাই না? এই কারণে আমি কি করেছি, ভার্বের যে রূপসমূহ আছে এগুলো আগে লিখে দেখিয়েছি। দেখো, মেইন ফর্ম অথবা বেস ফর্ম আমরা যেটাকে বলি, এটা আমরা V1 দিয়ে ইন্ডিকেট করি। পাস্ট ফর্মটাকে V2 দিয়ে ইন্ডিকেট করি। পাস্ট পার্টিসিপল যেটা, এটাকে V3 দিয়ে ইন্ডিকেট করি। এবং এস বা ইয়েস ফর্ম, যে V1 প্লাস এস বা ইয়েস, যেমন আমরা অনেক সময় ইটস, গোজ এটসেট্রা, যেমন ইটের সাথে এস যোগ করে ইটস হয়েছে, ইট হচ্ছে V1, এর সাথে আমরা এস যোগ করেছি হয়েছে ইটস। ঠিক তেমনি গো হচ্ছে V1, এর সাথে আমরা ইয়েস যোগ করেছি হয়েছে গোজ। এরকম আরো অনেক ওয়ার্ড পাবা তোমরা, সেগুলো করার সময় তখন বুঝতে পারবে। এরপর হচ্ছে জিরান্ড ফর্ম। জিরান্ড ফর্ম হচ্ছে V1 এর সাথে আইএনজি যোগ করি আমরা, সেটাকে বলা হয় জিরান্ড ফর্ম। যেমন আমি যদি বলি গো, গো এর সাথে আমি আইএনজি যোগ করলাম, হয়ে গেল গোয়িং। কাম, কামের সাথে আইএনজি যোগ করলাম, হয়ে গেল কামিং। এগুলোকে বলা হয় জিরান্ড ফর্ম। তারপরে দেখো আমি লিখেছি এখানে যেটা ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে 2 প্লাস V1, যেমন টু ইট, টু গো, টু কাম, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হয়। এখন তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব করাতে এসে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে টেন্সের যে ছকটা আছে, আমি তোমাদেরকে ক্লাসে যা নর্মালি দিয়ে থাকি অথবা দিয়েছি, সেটার দিকে একটু খেয়াল করলে তোমরা হয়তো তোমাদের অনেকেরই মনে আছে, আবার নতুন যারা আছো, ফার্স্ট ইয়ারের যারা আছো, তারা এখনো পর্যন্ত যেহেতু পাওনি, এই কারণে আমি এই টেন্সের এই ছকটা তোমাদেরকে, স্ট্রাকচারের যে একটা ছক, এটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমাদের যে 3 প্রকার যে টেন্স আছে, এবং এটাকে যে আমরা 4 ভাগে ভাগ করি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের এই ছকটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবং এটা একটু আমরা রিভিশন করে নেই, তাহলে যখন আমি তোমাদেরকে এই যে রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো করাবো তোমাদের জন্য ইজি হবে। তো দেখো এখানে প্রথমে আমি কি দেখিয়েছি,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, V1 হচ্ছে ইট, আর অবজেক্ট হচ্ছে রাইস, আই ইট রাইস। আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো টেন্সকে দেখিয়েছি যে তোমাদের কাছে ব্যাপারটা একটু ইজি হওয়ার জন্য। এরপর আমরা পাস্ট ইনডিফিনিটের দিকে তাকাই। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, V2 হচ্ছে অ্যাট, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, অবজেক্ট হচ্ছে রাইস, আই অ্যাট রাইস। এরপর আমরা দেখি ফিউচার। দেখো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমি তোমাদের ওখানে লিখে দেখিয়েছি। দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তার মানে এখানে আই হচ্ছে সাবজেক্ট। এখন আই এর পরে আমরা শ্যালও দিতে পারি অথবা উইলও দিতে পারি। তবে রিটেন ইংলিশে সাধারণত নিয়ম হচ্ছে গিয়ে শ্যাল দেওয়া, আর স্পোকেন ইংলিশে নিয়ম হচ্ছে গিয়ে উইল দেয়া। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে রিটেন এবং স্পোকেন সব ক্ষেত্রেই উইল চলে, কিন্তু আমি তোমাদের দুটোই লিখে দেখিয়েছি এই কারণে যে তুমি শ্যাল লিখলেও এখানে ভুল হবে না, আবার উইল লিখলেও ভুল হবে না। তাহলে আমরা কি লিখেছি দেখো, আই শ্যাল অথবা আই উইল, V1 হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে কি আই শ্যাল বা আই উইল ইট রাইস। এরপরে দেখো আমরা চলে যাই কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি যে এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস V1 এর সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমি এখানে সাবজেক্ট লিখেছি আই। আমরা জানি আই এর পরে কি বসে, এম বসে, তাই না? আই এম, V1 হচ্ছে ইটিং, ইটের সাথে আইনজি যোগ করেছি ইটিং, আর অবজেক্ট হচ্ছে রাইস, আই এম ইটিং রাইস। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি কি লিখেছি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস V1 এর সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর আই এর পরে হবে ওয়াজ, V1 এর সাথে আইনজি যোগ হচ্ছে ইটিং, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে কি লিখেছি দেখো, আই ওয়াজ ইটিং রাইস। এরপরে দেখো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 এর সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, এরপরে শ্যাল বিও দিতে পারো অথবা উইল বিও দিতে পারো। তাহলে আই শ্যাল বি অথবা আই উইল বি ইটিং রাইস। এরপর দেখো যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পর আমরা জানি হ্যাভ বসে, আই হ্যাভ, V3 হচ্ছে ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তারপরে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, নিয়ম অনুযায়ী আমাদের আসবে হ্যাড, V3 হচ্ছে গিয়ে ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস। এরপরে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমি কি লিখতে পারি, আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ইটেন রাইস। ডিয়ার স্টুডেন্টস, তারপরে খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি লিখতে হবে আমাদের স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে গিয়ে ইটিং, অবজেক্ট হচ্ছে রাইস। এরপরে দেখা যাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে একটা টাইম আমরা একটু দিয়ে থাকি, এই কারণে এখানে দেখো ফর 10 মিনিটস। তাহলে কি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে কি হবে আমাদের, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। ঠিক একই রকম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট, আই শ্যাল হ্যাভ বিন অথবা আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। সো স্টুডেন্টস, এত সময় আমি তোমাদেরকে রাইট ফ্রম ভার্ব বেসিক কিছু দেখালাম, যেগুলো না হলেই একদম নয়। এখন আমরা মেন রুলসে চলে যাই। দেখো আমি তোমাদের জন্য রুলসগুলো একের পর এক সাজিয়েছি, এবং এগুলো আমি আজকে তোমাদেরকে অর্ধেকটা দেব। আমি এটার উপরে তোমাদের আরো একটা ক্লাস নিব এবং সেই ক্লাসে বাকি অর্ধেকটা দিব এবং তোমাদের জন্য একটা প্র্যাকটিস ক্লাস রাখবো।
এই রাইট ফর্ম অফ ভার্বের উপরে। যে ক্লাসগুলো এখন আমি দিচ্ছি এগুলো তোমরা এই যে নিয়মগুলো সবগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিয়ে পরে খাতায় তুলে নিবে, তাহলে দেখবে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, বুঝতে ভালো হবে। তা আমরা যাই যে 1 নম্বর নিয়মে কি আছে দেখো। ওয়ান্স, অ্যাগো, লং অ্যাগো, yesterday, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং সিন্স ইত্যাদি এগুলোকে বলা হয় অতীত নির্দেশক শব্দ। এই অতীত নির্দেশক শব্দ দ্বারা যদি কোনো বাক্যে থাকলে তাহলে আমরা শূন্যস্থানে ভার্বটির কোন ফর্ম বসাবো? পাস্ট ফর্ম বসাবো, কারণ আমরা জানি পাস্ট কথাটার মানে হচ্ছে অতীত, তাই না? যেমন ফাদার, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, ফাদার কাম হোম yesterday। তাহলে এই ফাদার কামটা আমাদের এখানে কি হয়ে যাবে? যেহেতু অতীত নির্দেশক শব্দ আছে আমাদের এখানে কি yesterday, আমার নিয়মে বলা আছে yesterday যদি থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে? পাস্ট ফর্ম হবে, তার মানে V2 হবে। তাহলে কাম হয়ে যাবে কেম, ফাদার কেম হোম yesterday। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর নিয়মটা দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি হবে? এস বা ইয়েস যোগ করতে হয়। যেমন হি গো টু কলেজ, আমি এখানে লিখেছি হিটা হচ্ছে থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে হি গো টু কলেজ যখন আমি বলবো তাহলে আমরা লিখেছি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়, তাই না? তাহলে গোটা হয়ে যাবে গোজ, হি গোজ টু কলেজ। 3 নম্বর রুলসে দেখি, কোনো বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, often, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি থাকে তবে শূন্যস্থানের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে আমি যে এক্সাম্পলটা লিখেছি দেখো, হি often come to our house, এই যে এখানে often কথাটা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অতএব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার কামটা হয়ে যাবে কামস, হি often comes to our house। আমরা এখন 4 নম্বর নিয়মে যাই। 4 নম্বর নিয়মে দেখো কি লেখা আছে, চিরন্তন সত্য ও অভ্যাসগত কর্ম বুঝালে শূন্যস্থানের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। চিরন্তন সত্য, যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট। দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব এটাকে আমরা যখন করব, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে? এস বা, এটা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে তাই না, এস বা ইয়ে যোগ করতে হবে। তাহলে দ্য সান রাইজটা হয়ে যাবে রাইজেস ইন দ্য ইস্ট। 5 নম্বর নিয়মে দেখো, ডু, ডিড, ডাজ এবং টু এর পর শূন্যস্থানের ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে অথবা বসে। যেমন আই ডু নট লাইক টি, এই ডু তো আমাদের দেয়াই আছে, অতএব লাইকটা লাইকই থাকবে, লাইকের কোনো চেঞ্জ হবে না। 6 নম্বর নিয়মে দেখো, মডেল অক্সিলারি যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো আমরা জানি এগুলোকে মডেল অক্সিলারি বলে, তাই না? ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের অবশ্যই কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান দেয়া আছে, ডুটা ডুই থাকবে, ডুয়ের কোনো চেঞ্জ হবে না। এরপরে 7 নম্বর নিয়মে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এবং টু বি এর পর ভার্বটির অবশ্যই কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এবং টু বি এর পর ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার মানে V3 বসে। আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্ট, আমি যে নিয়মগুলো তোমাদেরকে বুঝাচ্ছি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ভালো করে একটু মনোযোগ দিও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখন আমরা 8 নম্বর নিয়মে চলে যাই। দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ইত্যাদির পর শূন্যস্থানের ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত হয়, আমরা জানি, তাই না? তাই আই এম, এই যে এম আছে, রাইট এ লেটার, রাইটটা হয়ে যাবে আই এম রাইটিং এ লেটার। কিন্তু শূন্যস্থানের পর প্রিপোজিশন থাকলে শূন্যস্থানের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন এই যে এখানে লেখা আছে রাইস ইজ, ইট আছে, ইটের পর দেখো একটা প্রিপোজিশন আছে বাই, এই বাই থাকার কারণে ইটটা হয়ে যাবে ইটেন, রাইস ইজ ইটেন বাই মি।
আমরা 9 নাম্বার নিয়মে দেখি। 9 নাম্বার নিয়মে আছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। যেমন আই অ্যাম ফন্ড অফ রিড, অফ যেহেতু আছে অফের পর রিডটা হয়ে যাবে কি আই অ্যাম ফন্ড অফ রিডিং। এখন দেখো 10 নাম্বার নিয়ম, বাই প্লাস বাই উইদাউট হোয়াইল আফটার ইত্যাদি যদি কোনো শূন্যস্থানে থাকে, প্রথমে থাকে, তো ইত্যাদির পর শূন্যস্থান থাকলে ভার্বের সাথে কি করতে হয় আইএনজি যুক্ত হয়। যেমন বাই ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাইন ইন লাইফ, তাহলে কি হবে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাইন ইন লাইফ। এরপরে 11 নম্বরে দেখো প্রিপোজিশনের পূর্বে শূন্যস্থানের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হি ইজ নো টু মি, তাহলে নোটা হয়ে যাবে নোন, হি ইজ নোন টু মি। এরপরে 12 নম্বর নিয়মে দেখো বাক্যের প্রথমে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে নাউন বসে, ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনে পরিণত হয়ে যায়। যেমন ওয়াক, প্রথমে আমি দেখো এখানে লিখেছি ড্যাশ, ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে এই যে প্রথমেই দেখো ওয়াক আছে, ওয়াকটার সাথে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে হবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা 13 নম্বর নিয়মে চলে যাই। 13 নম্বর নিয়মে কি আছে আমাদের, পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয় আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু উদ্দেশ্য বোঝালে দুটি ভার্বের মাঝে টু বসে। দেখো এখানে উদাহরণটা, যেমন আই ডোন্ট লাইক টক ইন দ্য ক্লাস, এখানে লাইক একটা ভার্ব, টক একটা ভার্ব, যেহেতু পাশাপাশি দুইটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অতএব এটা কি লিখবো আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। এরপরে দেখো কিন্তু পরের যে সেন্টেন্সটা আমি লিখেছি উই ইট লিভ, তো উই ইট এই যে লিভ কথাটা আছে যেটা আছে এখানে ইটে একটা ভার্ব লিভে একটা ভার্ব, কিন্তু আমরা কি কারণে খাই বাঁচার জন্য খাই, কেন এখানে আমাদের উদ্দেশ্য বুঝিয়েছে, এই কারণে ইট এবং লিভের মাঝখানে কি বসবে টু বসবে। এখন আমরা দেখি 14 নাম্বার। 14 নম্বরে কি দেওয়া আছে, ফাউন্ড, স, অবজার্ভড, নোটিসড ইত্যাদি ভার্বের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে শূন্যস্থানের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। ব্যক্তিবাচক অবজেক্ট, প্রথমে আমাদের এই কথাটা বুঝতে হবে। দেখো আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, আই স দ্য বয় ড্যাশ স্লিপ অন দ্য ফ্লোর, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে গিয়ে ভার্ব, আর দ্য বয় হচ্ছে অবজেক্ট, এবং দ্য বয়টা কি একজন ব্যক্তি, এটাই হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এই কারণে বলেছে যে ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসড ইত্যাদি ভাবের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, আমাদের এখানে স আছে তাই না, এরপরে দ্য বয় হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, অতএব এটা যেহেতু আছে আমাদের ভার্ব স্লিপের সাথে অবশ্যই কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে, যে আই স দ্য বয় স্লিপিং অন দ্য ফ্লোর। 15 নাম্বারটা আমরা দেখি, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, নিট, ডেয়ার ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোন ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম, তার মানে V1। আমাদের এই যে ওয়ার্ডগুলো আমি যেগুলো বললাম, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, নিট, ডেয়ার, অবশ্যই প্রথমে এই ওয়ার্ডগুলো আমাদেরকে কি করতে হবে ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে তাই না। এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ থাকে তাহলে না আমরা দেখলেই বুঝতে পারবো সেন্টেন্সে, আর এরপরে তো আমাদের ভাবটা কি হবে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন উই হ্যাড বেটার গো হোম, তাহলে আমাদের উই হ্যাড বেটার এই যে ড্যাশের জায়গায় আমরা গো যা আছে গোটা গোই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। আমরা এখন 16 নম্বর রুলসে চলে যাই। 16 নম্বর রুলসে কি দেওয়া আছে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উই, ফেন্সি ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট ইজ টাইম হি ড্যাশ চেঞ্জ হিজ হ্যাবিট, এই যে এখানে যে আমি বলেছি ইট ইজ টাইম হি চেঞ্জ হিজ হ্যাবিট, এখানে এই যে আমাদেরকে বলা হয়েছে ইট ইজ টাইম আছে, অতএব টাইম যেহেতু আছে তাহলে আমাকে কি করতে হবে চেঞ্জটা V2 করতে হবে পাস্ট ফর্ম, তাহলে হয়ে যাবে চেঞ্জড, ইট ইজ টাইম হি চেঞ্জড হিজ হ্যাবিট। 17 নম্বর রুলসে দেখো, শূন্যস্থানের পূর্বে মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, could not help, with a view to, look forward to, would you mind, get used to
ইত্যাদি থাকলে শূন্যস্থানে ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হয়, তাই না? তার মানে আইএনজি যুক্ত হয়। যেমন উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, তাহলে উড ইউ মাইন্ড আমাদের আছে, দেখো আমাদের উপরে এটা আছে, তাহলে উড ইউ মাইন্ড হ্যাভটা হয়ে যাবে কি হ্যাভিং এ কাপ অফ টি। এরপর 18 নম্বরের নিয়মে দেখো, একক দৈর্ঘ্য পরিমাণ স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও শূন্যস্থানে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। একক দৈর্ঘ্য পরিমাণ স্থান, এখানে দেখো 50 মাইলস টু বি এ লং ওয়ে। টু বি মানে হচ্ছে একটা টু বি ভার্ব বসাতে হবে। টু বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? তাহলে 50 মাইলস ইজ এ লং ওয়ে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 19 নাম্বার, দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সে শূন্যস্থান থাকলে নাম্বার এবং পার্সন অনুসারে বিভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি বসাতে হবে। এখানে দেখো যে দেয়ার ড্যাশ টু বি 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, এই যে 500টা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল, এই কারণে এখানে কি 500 অনেক স্টুডেন্টস না, এই কারণে এখানে কি হবে, দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। কিন্তু এখানে যদি মনে করো থাকতো দেয়ার ড্যাশ টু বি ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে কিন্তু দেয়ার ইজ হতো, কারণ টু বি এর পরে যে এটা দেয়া থাকবে সেটা আমাদের নাম্বার এবং পার্সন অনুসারে আমি বলেছি না যে সিঙ্গুলার না প্লুরাল, তাহলে দেয়ার ড্যাশ স্কুল আছে, স্কুল তো হচ্ছে গিয়ে সিঙ্গুলার, একটা স্কুল, এই কারণে সেখানে কি হবে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার স্টুডেন্ট, দেখো যে 20 নাম্বারে আমি কি লিখেছি, নোশন আর হ্যাড যুক্ত সেন্টেন্সে হ্যাড এর পর যে ভার্ব বসে তা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে কি V3, দেন এর পর যে ভার্ব বসে দা পাস্ট ফর্ম হয়, তার মানে V2 হয়। নোশন আর হ্যাড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, তাহলে এখানে আমি কি বলেছি, নোশন আর হ্যাড দ্য থিপ সি, এই সিটা তাহলে কি হয়ে যাবে, V3 হবে, তাহলে হয়ে যাবে সিন, তাই না? আর পরে যে দ্য পুলিশ দেন এর পরে যেটা হবে সেটা হয়ে যায় V2, তার মানে র্যান, তাহলে নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখন দেখো 21 নাম্বারের রুলস আমরা কি দেখতে পাচ্ছি, as soon as যুক্ত সেন্টেন্সে শূন্যস্থানে ভার্বের পাস্ট ফর্ম বসে, কি বসে, পাস্ট ফর্ম বসে। যেমন as soon as the teacher dash entered the classroom the students stood up, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এন্টারটা কি হয়ে যাবে, এন্টার্ড, কারণ আমাদের রুলসে বলা আছে as soon as যুক্ত সেন্টেন্সে শূন্যস্থানে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম বসবে। 22 নাম্বার দেখো, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আই এর পর শূন্যস্থানে ওয়্যার বসে, যেমন আই উইশ আই ড্যাশ টু বি এ বার্ড, টু বি মানে হচ্ছে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তাই না? এবং যখনই আই উইশ থাকবে তখন কি হবে, আই এর পরে আমাদের বলাই আছে ওয়্যার হবে, তাহলে কি লিখবো আমি, আই উইশ আই ওয়্যার এ বার্ড। এখন আমরা দেখি যে 23 নাম্বার রুলসে কি আছে। 23 নাম্বারে দেওয়া আছে দেখো লেস্ট কোনো বাক্যে থাকলে লেস্টের পর যে সাবজেক্ট থাকে তারপর শুড অথবা মাইট বসে। রান ফার্স্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন, এখানে দেখো আমি লিখেছি রান ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অথবা আমি লিখতে পারতাম রান ফার্স্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন। তাহলে তোমরা অবশ্যই এটা ভালো করে মনে রাখবা, যখনই লেস্ট থাকবে লেস্টের পরে আমরা কি দিব, শুড অথবা মাইট দিব, ঠিক আছে? এখন 24 নম্বর রুলসে দেখো যে ইফযুক্ত সেন্টেন্সকে আমরা যেগুলো করি সেগুলোকে আমাদের কন্ডিশনাল, তা তোমাদের তো দেখা যায় রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস, তা আজকে আমি এই তো তোমাদের 24টা নিয়ম এগুলো দেখালাম, নেক্সট ক্লাসে আরো দেখাবো। তো এই যে ইফযুক্ত বাক্য যেটা আছে এটা হলো ফার্স্ট কন্ডিশনালটা আমি তোমাদের এখানে করাচ্ছি, এরপরে ক্লাসে আবার সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এগুলোও করাবো, এগুলো বুঝিয়ে দিব। দেখো ইফযুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্সে থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পর আমরা কি বসাবো, শ্যাল অথবা উইল।
যেমন ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে দেখো ওয়ার্কস হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম, আমরা এই সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি। অতএব এর পরের যে সেন্টেন্সটা হবে আমাদের কি হবে, শ্যাল অথবা উইল বসাবে। তাহলে কি হবে, হি উইল সাইন ইন লাইফ। এটা ভালো করে খেয়াল করো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। উপযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসবে। সো স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে 24টা নিয়ম এখানে করিয়ে দেখালাম, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তোমরা ভালো করে এগুলো বোঝার চেষ্টা করবে এবং আমি আশা করেছি যে তোমাদেরকে আমি যেগুলো দেখিয়েছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস এভরিবডি।